হ্যালো, হ্যালো, হ্যালো। সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুগা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের ক্লাস 10 এর একটি ক্লাস নিয়ে এসেছি যার লিখে রেখেছি উদ্ভিদের চলন বিষয় নিয়ে। দেখো এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম উদ্ভিদের চলন নিয়ে। যেখানে বলেছিলাম যে উদ্ভিদের চলন কত প্রকারের, উদ্দীপক কাকে বলে, সংবেদনশীলতা বলতে কি বোঝায়, এই সকল কিছু নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম। এবং চলন বিষয়টা কি, কাকে বলে, চলনের ছোট, ছোট কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা ক্লাস করেছি। আজকে যে আমরা ক্লাসটা করব সেটা হচ্ছে উদ্ভিদের যে চলন, যে প্রধান যে চলন রয়েছে সেই বিষয় নিয়ে। এবং আমরা গত ক্লাসে আমরা এটাও জেনেছিলাম যে চলন যে বিষয়টা সেটা কোন বিজ্ঞানী প্রমাণ করেছেন, তার কিছু যন্ত্রের নাম সেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেখানে বলতেই হয় আবারও যে জগদীশ চন্দ্র বসু আমাদের বাঙালি একজন বিজ্ঞানী, যার নাম জগদীশ চন্দ্র বসু। তার তত্ত্বাবধানে বা তার প্রচেষ্টায় তিনি কিছু যন্ত্র আবিষ্কার করেছেন। সেই যন্ত্রের আবিষ্কারের ফলে বা যন্ত্রের মাধ্যমে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে গাছেদের প্রাণ আছে, গাছেদের সাড়া প্রদান করে, অর্থাৎ সংবেদনশীলতা বলে একটা বিষয় গাছেদের মধ্যেও রয়েছে। মানে গাছেরাও ঠিক প্রাণীদের মতোই সাড়া দেয়। ঠিক আছে? মানে চলন, এই সাড়া দেওয়ার যে ঘটনা যেটি উদ্দীপকের কারণে ঘটে সেটা এক চলন বলা হচ্ছে যেটাকে। অর্থাৎ উদ্দীপকের প্রভাবে যে জীবেদের সাড়া প্রদানের যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে কি? সংবেদনশীলতা। আর এই সংবেদনশীলতার যে ধর্ম প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, এটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে শুধুমাত্র প্রাণীতে না, উদ্ভিদের মধ্যেও এই সংবেদনশীলতার ধর্ম রয়েছে। অর্থাৎ উদ্ভিদরাও সাড়া দেয়, সাড়া প্রদান করে। আর তার জন্য তিনি যন্ত্র আবিষ্কার করেছেন, ক্রেস্কোগ্রাফ, রেজোন্যান্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, এই সকল কিছু তিনি যন্ত্র আবিষ্কার করেছেন। তো আজকে এই চলন বিষয় নিয়ে বা চলন নিয়ে আমরা কিছু কথা বা আমাদের ক্লাসটি রয়েছে চলন নিয়ে। তো চলনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? উদ্ভিদের যে চলন রয়েছে, উদ্ভিদের যে চলন রয়েছে তাকে মূলত ৩ টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? কি, কি? যার একটি রয়েছে ট্যাকটিক চলন। প্রধান যে চলন তার মধ্যে একটি রয়েছে আমাদের ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলন একটা। এই ট্যাকটিক চলনকে বাংলায় আবার বলা হয় কি? আবিষ্ট চলন। ঠিক আছে? আবিষ্ট চলন। এই চলনকে বলা হয়েছে আবিষ্ট চলন। তো ট্যাকটিক চলন ১ নম্বর। ২ নম্বর রয়েছে ট্রপিক চলন, যে বিষয়টা আমরা ট্যাকটিক পড়ার পরে জানব। আর ৩ নম্বর যে চলন রয়েছে তাকে বলা হয় ন্যস্টিক চলন বা বাংলায় বলে ব্যাপ্তি চলন। ঠিক? তাহলে ট্যাকটিক চলন বিষয় নিয়ে আমরা প্রথমে ক্লাস। তো ট্যাকটিক চলন কাকে বলে, ট্যাকটিক প্রকারভেদ, ট্যাকটিক চলনটা কি, সেই বিষয় নিয়ে। দেখো, চলন হতে গেলে কিন্তু উদ্দীপক লাগবেই। প্রথম কথা, চলন মানে হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম, যেটা উদ্দীপক ছাড়া কিন্তু চলন সম্ভব নয়। যেমন আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে গমন ঘটে। ঠিক আছে? আমরা স্থান পরিবর্তন করতে পারি, তো আমাদের ক্ষেত্রে সেটা গমন নাম দেওয়া হয়েছে। যারা এক স্থানে স্থির থেকে করে তাদেরকে চলন নাম দেওয়া হয়েছে। তো যারা অন্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তো যাওয়ার জন্যও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, মানে উদ্দীপক রয়েছে। ওরকমই উদ্ভিদের মধ্যেও যে চলন দেখা যাবে, চলন ঘটে, তার জন্য একটা কি বা একটা নয়, অনেক প্রকারের হতে পারে উদ্দীপক দরকার পড়ে। উদ্দীপক ছাড়া উদ্ভিদের চলন সম্ভব নয়। ঠিক আছে? প্রথম কথা, উদ্দীপক ছাড়া উদ্ভিদের চলন সম্ভব নয়। তাহলে উদ্দীপক প্রয়োজন পড়বেই পড়বে। তাহলে ট্যাকটিক চলনেও কিন্তু এক প্রকার উদ্দীপক থাকে। এবার উদ্দীপক কি, কি থাকে সেগুলোর বিষয়ে কিন্তু বা সেই জিনিস নিয়েই এদের প্রকারভেদ, অর্থাৎ এই যে চলনগুলি রয়েছে এদের আবার প্রকারভেদ তৈরি হয়। তো আমরা ট্যাকটিক চলনের আমরা সংজ্ঞা দেখে নেব। ট্যাকটিক চলন কাকে বলে? তো ট্যাকটিক চলন হচ্ছে, সংজ্ঞাটা যদি আমরা দেখতে যাই তো আমরা পাবো অনেকগুলো উদ্দীপকের নাম। যেমন ধরো, আলো রয়েছে, তাপমাত্রা রয়েছে, রাসায়নিক পদার্থ রয়েছে, কিংবা যে বিদ্যুৎ শক্তি রয়েছে, জল রয়েছে, অনেক রকম উদ্দীপক আমরা দেখতে পাই। তবে আমাদের যে আলোচ্য বিষয়, আমাদের ক্লাস 10 এর যে আলোচ্য বিষয়, তাতে ২ টো উদ্দীপক নিয়ে ২ টো কথা বলেছে। অর্থাৎ ২ টো প্রকারভেদ বা ২ টো উদ্দীপকের প্রভাবে যে ২ প্রকারের ট্যাকটিক চলন ঘটে তার বিষয়ে কিন্তু বলেছে। তার সংজ্ঞাটা একবার দেখে নিই কি বলছে। ট্যাকটিক চলন কাকে বলে তার সংজ্ঞা দেখে নিই। কি বলছে ট্যাকটিক চলন? যে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি ইত্যাদি, ইত্যাদি বহিস্থ উদ্দীপক
ঠিক আছে? বহিস্থ মানে হচ্ছে বাইরের এই উদ্দীপকগুলি কোথায় রয়েছে? বাইরে রয়েছে। তাহলে বাইরের উদ্দীপক অর্থাৎ বহিস্থ উদ্দীপকের গতিপথ ও তীব্রতা। গতিপথ জিনিসটা কি? গতিপথ হচ্ছে যে কোন একটা উদ্দীপক, যেমন ধরো আলো, একটা উদ্ভিদের যে বেড়ে ওঠা বা একটা উদ্ভিদের যে চলন হবে, সেটা কি হচ্ছে কোন একটা উদ্দীপকের দিকে যখন আলো আসছে, যেদিক থেকে আসছে সেই দিকে যাবে, এটাকে বলা হচ্ছে তার গতিপথ। অর্থাৎ যেদিক থেকে আলো আসছে সেই দিকে তার চলন ঘটছে, অর্থাৎ সেই দিকে উদ্ভিদের অঙ্গের কিংবা সামগ্রিক উদ্ভিদের যে চলন ঘটে। দেখো এখানে একটা দুটো কথা চলে আসে। একটা কি? একটা হচ্ছে উদ্দীপকের দুটো কথা, একটা গতিপথ আর তীব্রতা। তীব্রতাটা কি? তীব্রতা হচ্ছে একটা তার পরিমাণ, একটা মান, ঠিক আছে? যেমন সূর্যের আলো, তো সূর্যের আলো সকাল 7টায়, সূর্যের আলো সকাল 7টায় যে তাপ বা আলো দেবে, অবশ্যই সেটা 12টার সময় দেবে না, সকাল দুপুর 12টার সময় সমান দেবে না। এই যে বেড়ে গেল, যে পরিমাণটা বেড়ে গেল, এই যে বেড়ে যাওয়া, বেড়ে ওঠা, এটাকেই বলা হচ্ছে তার তীব্রতার একটা পরিমাণ, সঠিকভাবে বলতে পারি মানে পরিমাণ, ঠিক আছে? যে ধীরে ধীরে আলো এবং তার সঙ্গে সঙ্গে তাপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আবিষ্টয় চলনে আমরা উদ্দীপক, 4টে উদ্দীপক পাই। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ, আর পাই কি? বিদ্যুৎ শক্তি, ঠিক আছে? বিদ্যুৎ শক্তি, আরও রয়েছে বিদ্যুৎ শক্তি ইত্যাদি বহিস্থ উদ্দীপকের, বহিস্থ উদ্দীপকের গতিপথ, বহিস্থ উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গের কিংবা সামগ্রিক উদ্ভিদের যে চলন ঘটে তাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন বলে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে উদ্ভিদের, এখানে আরেকটি কথা, উদ্দীপকের গতিপথ তীব্রতা বলে একটা কথা তো আসলোই, সেটা আমরা দেখলাম। আরেকটি যেটা কথা উঠে আসে, দেখো এইখানে একটা কথা উঠে আসে, উদ্ভিদ অঙ্গের কিংবা সামগ্রিক উদ্ভিদের। সামগ্রিক উদ্ভিদ মানে কি? পুরো উদ্ভিদটাই, পুরো উদ্ভিদ, সমগ্র উদ্ভিদ, সমস্ত দেহটাই, উদ্ভিদ একটা গাছের সমস্ত গাছটাই কি হবে? এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এটা আবার কি করে সম্ভব? তো একটা গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু জলজ শৈবাল রয়েছে, কিছু কিছু জলজ শৈবাল রয়েছে যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, ঠিক আছে? ওই জন্য দুটো কথা, উদ্ভিদের অঙ্গেও ঘটতে পারে আর তাছাড়াও উদ্ভিদ, সামগ্রিক উদ্ভিদের মধ্যেও ঘটতে পারে। তো এই জন্য এই আবিষ্ট চলনকে আবার সামগ্রিক চলনও বলা হয়। মনে থাকবে, সামগ্রিক চলন কাকে বলা হচ্ছে তাহলে? সামগ্রিক চলন ট্যাকটিক চলনকে বা আবিষ্ট চলনকে, এটা আরেকটি নাম দেওয়া হয়েছে সামগ্রিক চলন। সামগ্রিক চলন কেন বলা হচ্ছে? কারণ এই চলনে উদ্ভিদের সামগ্রিকভাবে মানে পুরো দেহটাই, পুরো উদ্ভিদটাই স্থান পরিবর্তন করতে পারে। কেমন? যেমন এখানে আমি ধরে নিই যে সূর্য রয়েছে, ঠিক আছে? এই সূর্য থেকে সূর্যের আলো রয়েছে, আলো আসছে, এবার এইখানে রয়েছে জলের স্তর, এই জায়গাতে রয়েছে জলের স্তর, ঠিক আছে? এই যে জলের স্তর, এই জলের স্তরে অর্থাৎ জলের নিচে রয়েছে এক প্রকারের শৈবাল, যাকে বলে ভলভক্স, ঠিক আছে? যাকে বলে ভলভক্স, এইরকম করে রয়েছে ভলভক্স, এই হচ্ছে জলের স্তর। এই যে ভলভক্সগুলো রয়েছে, এই জলের স্তর রয়েছে জলের নিচে রয়েছে। তো ভলভক্সগুলি জলের নিচের দিকে অবস্থান করে, তো জলের গভীরে থাকে। যখন বেলা বাড়ে অর্থাৎ সূর্য যখন ওঠে তখন এই ভলভক্সগুলি সূর্যের আলো যেই জলে এসে পড়ে, তখন সূর্যের দিকে যাওয়ার জন্য এরা ওপরের দিকে উঠে আসতে শুরু করে। অর্থাৎ এই যে পুরো শৈবাল, পুরো দেহটাই কি হচ্ছে? ওপরের দিকে উঠে আসছে।
তো ওপরের দিকে উঠে আসে, অর্থাৎ জলে ভাসতে শুরু করে। গভীর থেকে, জলের গভীর স্থান থেকে, গভীরতম স্থান থেকে তারা ওপরের দিকে উঠে আসে, ওপরের দিকে ভেসে উঠতে শুরু করে। আর ভেসে ওঠার কারণে, তার কারণ ধরা হয় সূর্যের আলো। আর পুরো দেহটাই যেহেতু ভেসে উঠছে, পুরো দেহটাই যেহেতু উপরের দিকে উঠে আসছে, তাহলে এই সূর্যের দিকে যাচ্ছে বলে এর নাম পড়ে গেছে গতিপথ। তো গতিপথ দ্বারা কাজ করছে। তাহলে উদ্ভিদের এই শৈবাল ভলভক্স বা ক্লামাইডোমোনাস ওপরের দিকে উঠে আসলো, এই জায়গাতে এসে পৌঁছালো, তাই তো? এই জায়গাতে এসে পৌঁছালো, এই জায়গাতে এসে পৌঁছালো, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে। এই যে পুরো দেহটাই ওপরের দিকে উঠে আসে বলে এই চলনটির নাম পড়ে গেছে আরেকটি সামগ্রিক চলন। তা সামগ্রিক চলন কাকে বলছে তাহলে? সামগ্রিক চলন কার অপর নাম? সামগ্রিক চলন হচ্ছে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলনের, অনেক জায়গাতে আবার ট্যাক্সিসও লেখা হয়। এই ট্যাকটিক চলনকে অনেক জায়গাতে আবার ট্যাক্সিসও বলে। তো ট্যাকটিক চলনের আরেক নাম কি পেলাম? এই সামগ্রিক চলন। তো সামগ্রিক চলন কেন বলা হয়, কি জন্য বলা হয়, তার কারণ আমরা পেলাম এই জায়গাতে। ঠিক আছে, তাহলে ট্যাকটিক চলনের উদাহরণ কি? প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন এরকম আসে যে কোন একটি উদ্ভিদ কি হচ্ছে গতিপথ দ্বারা, আলোর গতিপথ দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে। তো এটি কোন প্রকারের চলন? সামগ্রিকভাবে, যখনই সামগ্রিক চলন এর নাম শুনবে তখনই উদাহরণ হয়ে যাবে ভলভক্স, ক্লামাইডোমোনাস, ডায়াটম। ঠিক আছে, তিনটে উদাহরণ, ভলভক্স, ক্লামাইডোমোনাস, আরেকটা কি? ডায়াটম। ভলভক্স, ক্লামাইডোমোনাস আর রয়েছে ডায়াটম। ঠিক, তাহলে এইখানে আমরা সামগ্রিক চলন দেখলাম। এবার দেখো, যেহেতু স্থান পরিবর্তন করছে, তো স্থান পরিবর্তন করলে তো সেটা গমনও তো হয়ে যায়, মানে গমন তো সেটাই যারা স্থান পরিবর্তন করে। তাই কোনো সময় এই চলনটিকে আবার গমনের আওতায় ফেলা হয়, অর্থাৎ কোন চলনকে গমনও বলা হয়ে থাকে, কোন প্রকার চলনকে গমন বলা হয়ে থাকে, তাহলে উত্তর আমাদের হয়ে যাবে ট্যাকটিক চলন। ঠিক আছে, ট্যাকটিক চলনের প্রকারভেদ কি? ট্যাকটিকের আবার প্রকারভেদ আছে। এটা একটি হচ্ছে ফটো ট্যাকটিক, যার ফটো মানে হচ্ছে আলো। তো ফটো ট্যাকটিক কি সেটা আমরা দেখে নিয়েছি। দেখো, সংজ্ঞা সবটার মুখস্থ করতে হবে না, প্রথম যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাটা মুখস্থ করলেই কিন্তু হয়ে যায়। যেমন এখানে আমরা কি পেয়েছি? আলো, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এগুলো সব হটিয়ে দাও। ফটো ট্যাকটিক বলছে, তো ফটো ট্যাকটিক বলছে যেহেতু, তো ফটো মানে তো আলো। ফটো মানে কি? ফটো মানে কি পেয়েছি? ফটো মানে হচ্ছে আলো। তাহলে তুমি শুধু উদ্দীপক আলোকে রাখো, আচ্ছা, আলোক বহিস্থ উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দুটোই রাখতে হবে, কিন্তু গতিপথ ও তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের বা সামগ্রিক উদ্ভিদের যে চলন দেখা যাবে তাকে বলা হয় ফটোট্যাকটিক, যার উদাহরণ হচ্ছে সেম, এই যে আলোর দিকে যাচ্ছে। এবার ফটোট্যাকটিকে আরেকটি প্রকারভেদ আছে, যাকে বলে প্রতীপ আলোকবর্তী, বাংলা হচ্ছে আলোকবর্তী। ঠিক আছে, একে বাংলায় বলা হয় আলোকবর্তী। আর আরেকটি চলে আসে প্রকারভেদ কি? প্রতীপ, যাকে আমরা নেগেটিভ আলোকবর্তী বলতে পারি, প্রতীপ আলোকবর্তী চলন। তো প্রতীপ আলোকবর্তী চলন কি? প্রতীপ আলোকবর্তী চলন কি? যখন ক্লামাইডোমোনাস, ভলভক্স এই সকল শৈবালগুলো জলের উপরের দিকে উঠে আসে, তখন বেলা, টাইম তো একটা লাগে, বেলা তো বাড়ছে, সকাল 7টায় এই প্রসেস শুরু হয়েছে, 8টা বাজলো কিছু পরে আসলো, 9টা বাজলো কিছু পরে আসলো, 10টা বাজলো কিছু পরে আসলো, এই করতে করতে দেখা যায় যে এই জায়গাতে আস্তে আস্তে তার ওই মোটামুটি 11টা বেজে গেছে। তো 11টার সময় যে সূর্যের যে তাপ সেটা কি সর্বোচ্চ হয়ে যায় 11টা-12টার সময়, যে সূর্যের তাপ, বা 12টার পরেই ধরতে পারি আমরা, যখন সূর্যের তাপ মানে সূর্য যে আলো এর তীব্রতা সর্বোচ্চ হয়ে যায়, বেশি হয়ে যায়। তো বেশি হওয়ার কারণে এই যে শৈবালগুলো রয়েছে তারা আবার নিচের দিকে যাত্রা করে, অর্থাৎ নিচের দিকে জলের গভীরে যেতে শুরু করে। তো জলের গভীরে যেতে শুরু করে, তখন এই রকম চলনকে বলা হচ্ছে আবার প্রতীপ আলোকবর্তী চলন। তাহলে উদাহরণ অবশ্যই মনে রাখবে, উদাহরণের নাম শুনে অবশ্যই তোমাদের চলন কিন্তু মাথায় আনতে হবে।
চলনের নাম কি, চলন কোন চলন, ভলভক্স যদি নাম শুনি তাহলে কোন চলন, ট্যাকটিক বা ফটোট্যাকটিক, এই কথাগুলো মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলন পড়বো 2 নাম্বার। 2 নম্বর চলন হচ্ছে কেমোট্যাকটিক। তো কেমোট্যাকটিক চলনে আমাদের শুধুমাত্র উদাহরণটাই আমাদের মনে রাখতে হবে, কেমোট্যাকটিক চলন। তাহলে কেমোট্যাকটিক চলন কাকে বলা হচ্ছে? কেমোট্যাকটিক চলন যার কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, ঠিক, কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। তাহলে কেমোট্যাকটিক চলনে শুধুমাত্র এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। কি এক্সাম্পল? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক্সাম্পল উদাহরণগুলোই মনে রাখার বেশি প্রয়োজন। তাহলে কেমোট্যাকটিকের যে রয়েছে উদাহরণ, সেটা হচ্ছে কি, এক প্রকারের গাছ রয়েছে যার নাম হচ্ছে মস, উদ্ভিদ রয়েছে যার নাম হচ্ছে মস। তাহলে মস, আরেকটি রয়েছে ফার্ন, আরেকটি উদ্ভিদ রয়েছে ফার্ন। তাহলে মসের যে গাছ, তাদের তো যে শুক্রাণুগুলো হয়, ফল টল তো হয় না, তো যে শুক্রাণু পাতার উল্টো দিকে তৈরি হয় মসের শুক্রাণুগুলো, এবার ওই মধ্যেই রয়েছে ডিম্বাণু। তাহলে মসের যে শুক্রাণুগুলো, যে রেণুগুলো হয়, ঠিক আছে, মসের যে রেণু হয়, রেণুর মধ্যে রয়েছে এক প্রকারের কোষ যাকে শুক্রাণু বলা হচ্ছে। এই শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত না হয় তাহলে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে না। তাহলে গাছেদের ক্ষেত্রে এই যে মসের যে শুক্রাণু হয়, মসের যে শুক্রাণু, সেটি কি হচ্ছে, কোন দিকে যেতে হবে, ডিম্বাণুর দিকে যেতে হবে, কিন্তু নিজে থেকে যেতে পারে না। তাহলে কারো প্রভাবে, কারো জন্য, কারো কারণে ডিম্বাণুর দিকে অগ্রসর হবে বা যাবে। তা কার জন্য? তাহলে মসের শুক্রাণু সুক্রোজ বলে একটা রাসায়নিক পদার্থ, বা আমরা বলতে পারি শর্করা, যেটা এক প্রকারের রাসায়নিক পদার্থ। তো সুক্রোজের প্রভাবে বা সুক্রোজের কারণে কি হচ্ছে, ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, ঠিক সেরকমই ফার্ন গাছের যে শুক্রাণু রয়েছে তারা আবার ম্যালিক অ্যাসিড এর উপাদান আবার আলাদা, ম্যালিক অ্যাসিডের প্রভাবে, ম্যালিক অ্যাসিডের প্রভাবে কোন দিকে যাচ্ছে, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। কারা অগ্রসর হচ্ছে? ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে ফার্ন এর শুক্রাণুগুলা। ঠিক আছে, এই দুটো লাইন নিয়ে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, মনে রাখবে এই দুটো লাইন ধরে কিন্তু প্রশ্ন দেয়, যেন অবশ্যই মনে থাকে জিনিসগুলা। ঠিক, তাহলে ট্যাকটিক ব্যাপারে আমাদের আর বেশি কিছু দরকার নেই। ঠিক আছে, আলো মনে রাখবে, মৃদু আলো, তীব্র আলো, এই সকল কিছু নিয়েই আমাদের যে চলন বিষয়টা ঘটে থাকে। এরপর আমরা চলে যাব ট্রপিক চলন বিষয়টা নিয়ে। ঠিক, তাহলে এখান থেকে যদি কোনো সমস্যা হয়, কারো যদি কোথাও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে চলে যাই দ্বিতীয় যে চলন, তাকে বলা হচ্ছে ট্রপিক চলন। এইবার আমরা জানবো 2 নম্বর যে চলন, যার নাম ট্রপিক চলন। ঠিক আছে, ট্রপিক চলন ব্যাপারটা কি? সিম্পল জিনিস, একদম সিম্পল ভাবে নেবে যে চলন মানে কি, উদ্ভিদের সঞ্চালন। ঠিক আছে, উদ্ভিদের সাড়া প্রদান, সঞ্চালন ঘটবে। তাহলে উদ্ভিদের যে যখন সঞ্চালন হবে, যেটাকে আমরা বক্র চলনও বলতে পারি। ঠিক আছে, যে উদ্ভিদের যে চলন ঘটবে বা যে বক্র চলন বা সঞ্চালন হবে, যদি উদ্ভিদ এর সঞ্চালন যখন বা উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের, ঠিক আছে, কোনো উদ্দীপকের, উদ্দীপক অনেক প্রকারের হতে পারে, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, জল, অভিকর্ষ, মানে অভিকর্ষ যে বল যেটা রয়েছে, তো বিভিন্ন উদ্দীপকের যে গতিপথ কেবল কি কাজ করবে এখানে, গতিপথ বলে একটা ব্যাপার আছে এখানে, গতিপথ এর দ্বারাই নিয়ন্ত্রিত হবে, গতিপথ এর দ্বারাই কি হবে, নিয়ন্ত্রিত হবে, গতিপথ দ্বারাই নিয়ন্ত্রিত হবে সেই সকল চলন কি বলা হবে, কি ট্রপিক চলন বা দিক নির্ণয় চলন। একটা দিক বলে একটা ব্যাপার চলে আসে, কোন এক দিকে যে যাত্রা বা যে সঞ্চালন, কোন একটা দিকে যে সঞ্চালন ঘটে উদ্ভিদের, সেটাকে। তো এইগুলো আমরা একটা ছোট্ট একটা প্রসেস বা এর প্রকারভেদগুলোর ছোট একটা উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারি। যেমন কি
এই ট্রপিক চলনকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ফটোট্রপিক, একটা হলো ফটোট্রপিক চলন। ঠিক আছে, তো ফটোট্রপিক চলন কি, কাকে বলছে? তো ফটোট্রপিক চলন কি? ফটোট্রপিক চলন হচ্ছে যে সকল উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক, ফটো মানে কি, আলো, যেটা আমরা ট্যাকটিকে কিন্তু পেয়েছি। আলোক উদ্দীপকের কি হচ্ছে, আলোক উদ্দীপকের কেবলমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটাকে বলা হয়, কি বলা হবে, এই ফটোট্রপিক চলন। বাংলায় বলা হয় আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন। ঠিক আছে, তাহলে ফটোট্রপিক কাকে বলছে? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উদ্দীপকের কেবলমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেটাকে বলা হবে, বা তাকে বলা হয় ফটোট্রপিক চলন। তো কেমন কি ফটোট্রপিক কি? ধরে নাও, বা তুমি একটা পরীক্ষার মাধ্যমে এটা নিতে পারো, যে এই ধরো একটা জানালা রয়েছে, এই জানালার পাশে একটি টেবিল রয়েছে, যে টেবিলের ওপরে, ঠিক আছে, যে টেবিলের ওপরে তুমি একটি টবে গাছ লাগানো একটা টব রেখে দিয়েছ। এবার এই যে টব রয়েছে, এই টবের মধ্যে একটি গাছ আছে, এই হচ্ছে একটি গাছ। ঠিক আছে, এই ধরো একটা গাছ রয়েছে। এইবার এই গাছটি তুমি ঘরের ভেতরে এমন জানালাটা এমন দিকে রয়েছে যেটা দিয়ে কি হয়, সূর্যের আলো প্রবেশ করছে। ঠিক আছে, সূর্যের আলো প্রবেশ করছে। তাহলে এমন এক অবস্থায় গাছটিকে রাখা হয়েছে ঘরের ভেতরে, জানালার পাশে, যে জানালা হয়ে সূর্যের আলো ঘরের ভিতরে আসছে। আর ঠিক সেই জানালার পাশেই একটি টবে লাগানো গাছকে তুমি রেখেছো টেবিলের ওপরে। ঠিক আছে, দেখা যাবে যে কিছু সময় পর, বা কিছু দিন বা কয়েক ঘন্টা পর, যে গাছটি রয়েছে সোজা হয়ে দাঁড়িয়ে, এখন গাছটি কি আছে, স্ট্রেট রয়েছে, সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার এই গাছটি কি হবে, কিছু সময় পর জানালার দিকে বেঁকে যাবে, অর্থাৎ জানালার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়বে। গাছটি আর সোজা হয়ে না, জানালার দিকে এইভাবে বেঁকে যেতে শুরু করবে। ঠিক আছে, জানালার দিকে কি হবে, বেঁকে যেতে শুরু করবে। কেন বেঁকে যাচ্ছে, তার একটা কারণ। কি কারণ? তো জানালার দিকে বেঁকে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে আলোর দিকে উদ্ভিদের চলন বা উদ্ভিদ অঙ্গের চলন কি হচ্ছে, আলোর দিকে যাচ্ছে। আর এই যে চলন ঘটাতে সাহায্য করে অক্সিন নামক একটা হরমোন। মনে রাখবে, হরমোন বিষয়ে আমরা পড়বো, তার আগে নামটা শুনে রাখবে। এই চলন ঘটাতে একটু সাহায্য করে কি, অক্সিন নামক একটা হরমোন। ঠিক আছে, ফটোট্রপিক চলন তাহলে কি পেলাম? তো এই হচ্ছে আমাদের একটি সিম্পল উদাহরণ। প্রশ্ন এই উদাহরণ থেকে অনেক সময় তুলে প্রশ্ন দেয়, যে এরকম একটি গাছ লাগানো রয়েছে, এটি আলোর দিকে বেঁকে যাচ্ছে। যেমন তোমরা নিজেরাই একটি নিতে পারো উদাহরণ, যেমন ধরো কোনো একটা গাছ, যেমন ধরো গাঁদা ফুলের যে গাছগুলো হয়, তো গাঁদা ফুলের গাছ কোনো এক কারণে ঝড়ে, ধরো এই হচ্ছে মাটি, গাঁদা ফুলের গাছ রয়েছে সোজা হয়ে। ঠিক আছে, তো কোনো এক কারণে ঝড়ে টড়ে বা কোনো এক কারণে এই মাটির এই জায়গাটা নরম হয়েছে, যার ফলে গাছটি সোজা হয়ে নেই, গাছটি এখন কি হয়েছে, এইভাবে ধরো মাটিতেই এরকম লুটিয়ে রয়েছে। মাটি নরম হয়ে গেছে, জড়গুলো এখনো লেগে আছে কিছু, যার ফলে মাটিতেই কিন্তু লেগে রয়েছে, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। দেখা যাবে যে এর যে কাণ্ডগুলো রয়েছে, যে পার্শ্বীয় মুকুল রয়েছে, কাণ্ড রয়েছে, সেই কাণ্ডগুলি কিন্তু দেখবে যে প্রত্যেকটা কাণ্ডে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে, এরকম উপরের দিকে উঠে রয়েছে, মানে বেঁকে গিয়ে আবার সোজা হয়ে উঠে যাচ্ছে, মানে সোজা হয়ে সবটাই বেঁকে বেঁকে উঠে রয়েছে। তো এইরকম যে চলন দেখা যাচ্ছে, এই যে চলনটা ঘটলো, যে আবার উপরের দিকে, তো এটার কারণ কি ধরা হয়? এটার কারণ ধরা হয় সূর্যের আলো। উদ্ভিদের অঙ্গের চলন, এটা কি হচ্ছে, আলোক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এই ফটো ট্রপিক চলন। এই ফটোট্রপিক চলনকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। এর আবার 3টে প্রকারভেদ রয়েছে। ফটোট্রপিক চলনকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেই প্রকারভেদ, সেটা কিন্তু আমরা জেনে নেব। তাহলে ফটোট্রপিক চলনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ফটোট্রপিক চলনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে
অনুকূল ফটোট্রপিক চলন, ঠিক আছে, অনুকূল ফটোট্রপিক চলন। 2 নম্বর হচ্ছে প্রতিকূল ফটোট্রপিক চলন। এবং 3 নম্বর রয়েছে তির্যক ফটোট্রপিক চলন। অনুকূল যে ফটোট্রপিক চলন তার মানে কি? অনুকূল মানে যে উদ্ভিদের যে অঙ্গ, কোনো একটা অঙ্গ উদ্দীপকের দিকে যাচ্ছে, ঠিক আছে, উদ্দীপকের দিকে যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অনুকূল আলোকবর্তী বা অনুকূল ফটোট্রপিক চলন। প্রতিকূল হচ্ছে উল্টোটা। একটা উদ্ভিদের যে অংশ, একটা উদ্ভিদের কটা অংশ রয়েছে? একটা উদ্ভিদের মেন দুটো পার্টে ভাগ করা হয়, একটা মাটির ওপরে আর মাটির নিচে। তাহলে মাটির ওপরে যে অংশগুলো, যার মধ্যে কাণ্ড, শাখা প্রশাখা এই সকল কিছু রয়েছে পাতা বাদে, মানে সবকিছুকে বলা হচ্ছে বিটপ অংশ। তাহলে বিটপ অংশের মধ্যে, অর্থাৎ মেন বলতে পারি আমরা, কাণ্ড, শাখা প্রশাখা এই সকলগুলির মধ্যে যে চলনটা দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্যের আলোর দিকে এরা বেড়ে উঠে, সূর্যের দিকে যাচ্ছে, এই কারণে এই চলনটিকে নাম দেওয়া হয়েছে অনুকূল আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন। তো প্রতিকূল কি বললাম? উল্টোটা, সূর্যের আলো বা সূর্যের দিকে না গিয়ে সূর্যের বিপরীত দিকে যায়। অর্থাৎ উদ্ভিদের কোন অঙ্গ সূর্যের বিপরীতে যাচ্ছে? অবশ্যই কি হয়ে যাবে? সূর্যের বিপরীতে যাচ্ছে কোন অংশ? উদ্ভিদের যে মূল রয়েছে, এরা সূর্যের কি হচ্ছে? বিপরীত দিকে গমন করে বা চলন দেখা যাচ্ছে। এইভাবে কি হচ্ছে? এরা নিচের দিকে যাচ্ছে, আর উপরে যে অংশ রয়েছে কাণ্ড, সেটা উপরের দিকে বেড়ে ওঠে। তাহলে কাণ্ডের মধ্যে যে চলন দেখা যাচ্ছে আর ডাল বা শাখায় যে চলন দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুকূল ফটোট্রপিক। আর মূলে যে চলন দেখা যাচ্ছে ফটোট্রপিকের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্রতিকূল। তির্যক কোনটা? তির্যক দেখা যাচ্ছে পাতায়, যেটা না এরা আলোর পুরোপুরি দিকে থাকে, না এরা বিপরীত দিকে থাকে। অর্থাৎ সূর্যের আলোর কি লম্বভাবে বা তির্যকভাবে এরা বৃদ্ধি পায় বা বেড়ে ওঠে। তো এই জন্য এটাকে বলা হয় তির্যক ফটোট্রপিক। অঙ্গের নামগুলো কি পাবো? অনুকূল যে ফটোট্রপিক সেটা কোন কোন অঙ্গে ঘটে? ডালে ঘটে, শাখায় বা প্রশাখায় ঘটে, ঠিক আছে। প্রতিকূল কোন অংশে ঘটে? মূলে ঘটে। প্রতিকূল কোন অংশে ঘটে? কোন অঙ্গে ঘটে? মূলে ঘটে। আর তির্যক কোন অংশে ঘটে? তো লিখতে হবে পাতায় ঘটে, ঠিক আছে। পাতার মধ্যে যে চলন দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে তির্যক আলোকবর্তী বা তির্যক ফটোট্রপিক চলন। তো আজকে তোমাদের এই চলন ট্যাকটিক এবং ট্রপিকের একটি প্রকারভেদ আমরা পড়লাম। এরপরে আমরা ট্রপিকের আরও দুটো প্রকারভেদ এবং তার সঙ্গে নাস্তিক আমরা শেষ করব। তো আজকের এই ক্লাস তোমাদের এখান থেকেই আমি শেষ করব। যদি তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসগুলিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে বন্ধুদের, ক্লাসগুলি দেখতে বলবে, দেখাবে। এটাই সবচেয়ে আমার কাছে বড় একটি তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করি, আবার নেক্সট দেখা হবে। ভালো থাকবে।